খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে। আজ 27 তারিখ রবিবার জানাবো আজকের গুরুত্বপূর্ণ 15টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। দুর্গাপুজোর চাঁদা এবার 1 লাখ। মাসের শেষেই কমিটিগুলোকে বৈঠকে ডাকতে পারেন মুখ্যমন্ত্রী। নামি দামি ব্র্যান্ডের সরিষা তেলের আড়ালে কি খাচ্ছেন জানেন? বাংলার বুকে রমরমিয়ে চলছে ব্যবসা। বদনাম করার ষড়যন্ত্র, ভাইরাল ভিডিও কাণ্ডে লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ দিলীপে। 1.25 কোটি রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানদের বাঁচাতে আইপ্যাককে দিয়ে মমতা কি খেলা খেলছেন ফাঁস করলেন শুভেন্দু। ফের দুষ্কৃতীদের নিশানায় ডি বাপি বিরিয়ানি, মালিকে 20 লক্ষ টাকার তোলা চেয়ে হুমকি, আতঙ্কে পরিবার। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তৃণাঙ্কুরের প্রশ্নে জবাব উপাচার্যের। বিবাহিত মহিলাকে অবিবাহিত শংসাপত্র দেওয়ার অভিযোগ, প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা পড়ল। মিড ডে মিলের খিচুড়িতে কিলবিল করছে মরা শুয়োপোকা, বাংলার বুকে শোরগোল ফেলা ঘটনা জেরে উত্তাল। চাকরি চুরির পর এবার বই পাচারের বিস্ফোরক অভিযোগে নতুন দুর্নীতি ঘিরে তোলপাড় পূর্ব বর্ধমান জেলা। কোথাও রোহিঙ্গা নেই, একটাও নাম দেখাতে পারবে না, বিজেপির নোংরা রাজনীতিকে চ্যালেঞ্জ ফিরহাদের। সোশ্যাল মিডিয়ায় রিলস তৈরির প্রলোভন দেখিয়ে 5 নাবালিকাকে পাচারের চেষ্টা, শোরগোল মুর্শিদাবাদে। বাংলায় এসআইআর এখনো ঘোষণা হয়নি, বিএলওদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখছে সিইওর দফতর। ষড়যন্ত্র সফল হবে না বলছে তৃণমূল। বাবা, আমি ভুল করিনি, ওই মেয়েটাকে আমি চিনি না। অপবাদের অপমানে আত্মঘাতী ছাত্র, জেগে উঠল পাঁশকুড়ায় চিপস কাণ্ডের স্মৃতি। প্রথম পরীক্ষাতেই ফুল মার্কসে পাস, 4 ঘন্টার রাস্তা পৌঁছবেন 2 ঘন্টায়। কবে থেকে ছুটবে হাইড্রোজেন ট্রেন? মুর্শিদাবাদে ফের রাজনৈতিক হিংসা, তৃণমূল কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, বিজেপির দিকেই অভিযোগের আঙুল। প্রতিদিন সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন বর্ধমান নিউজ টিভি চ্যানেল এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি অন করুন। একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, যার সঙ্গে জড়িয়ে গিয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষের নাম। ঘটনার তদন্ত চেয়ে লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ জানালেন দিলীপ। আমাকে বদনাম করার ষড়যন্ত্র হয়েছে, সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে রাজনৈতিক ক্যারিয়ার কালিমালিপ্ত করা হচ্ছে। জয়েন্ট কমিশনারকে চিঠি দিয়ে তদন্তের আর্জি জানালেন দিলীপ। লালবাজারের সাইবার ক্রাইমে পাঠানো চিঠিতে দিলীপ লিখেছেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আমার রাজনৈতিক ক্যারিয়ার কালিমালিপ্ত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনার তদন্ত শুরু করতে বলে তিনি লিখেছেন, দ্রুত তদন্ত করে এর পিছনে থাকা ব্যক্তি অথবা সোর্সকে চিহ্নিত করে আইনত ব্যবস্থা নেওয়া হোক। আইন অনুযায়ী তাদের শাস্তির দাবি জানিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। অবশ্য ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ বর্ধমান নিউজ টিভি। তাতে বলা হচ্ছে সেটি নাকি দিলীপ ঘোষের ব্যক্তিগত মুহূর্ত, যদিও দিলীপের ঘনিষ্ঠ মহল বলছে এই ছবিগুলি যা ফেক এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো, তাতে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। ওই ছবিতে যাকে দেখা গিয়েছে তিনি কোনোভাবেই দিলীপ ঘোষ নন। প্রশ্ন হলো, ওই ভিডিও যদি দিলীপ ঘোষের না হয়ে থাকে, তাহলে সোশ্যাল মিডিয়ায় সেই ভুয়ো ছবি ভিডিও ছড়াচ্ছে কারা? নেপথ্যের মেঘনাদ কারা? এবার তদন্তের আর্জি নিয়ে লালবাজারের দ্বারস্থ হলেন দিলীপ ঘোষ। এতক্ষণ যে ঘোষবাবুর ভিডিওটি দেখলেন, সেখানে থাকা ব্যক্তিকে আপনি চিনতে পারছেন কি? ভিডিওতে থাকা ব্যক্তির নাম আপনি জানলে কমেন্টে লিখুন। আপনার মতে এই ভাইরাল ভিডিওর নেপথ্যে কারা থাকতে পারে? পূজা এবার এগিয়ে এসেছে। 28 সেপ্টেম্বর মহাষষ্ঠী, 21 সেপ্টেম্বর মহালয়া। সেই হিসেবে বরং দুর্গাপুজো কমিটিগুলোকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ডাকতে একটু দেরি হয়ে গেল। তবে নবান্ন সূত্রে খবর, সম্ভবত এ মাসের শেষে তথা 31 জুলাই বা অগস্টের গোড়ায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই বৈঠক ডাকা হবে। তারপর সেই অমোঘ ঘোষণার অপেক্ষা। এবছর পুজো কমিটি পিছু চাঁদা কত, এ ব্যাপারে এবছর হয়তো আর কোনো রহস্য বাকি নেই। গত বছর রাজ্যের ক্লাবগুলিকে দুর্গাপুজো আয়োজনের জন্য 85,000 টাকা করে অনুদান দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। অর্থাৎ 2023 সালের তুলনায় 15,000 করে বাড়ানো হয়েছিল চাঁদা, এবং সেই সভাতেই মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন 2025 সালের দুর্গাপুজোয় চাঁদা আরও বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হবে।
গত বছর পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক হয়েছিল 23শে জুলাই। নেতাজি ইন্ডোরে সেই সভা চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনুদানের অঙ্ক ঘোষণা করেছিলেন, তখনই সভাস্থলে আওয়াজ ওঠে চাঁদা বাড়িয়ে 1 লাখ টাকা করা হোক, কিন্তু তা নাকচ করে দিয়ে 85,000-এর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বলেন ধাপে ধাপে বাড়াতে হবে, আগামী বছর 1 লক্ষ টাকা করে দেবেন বলেও জানান তিনি। শনিবার বিকেলে নওদা থানার উল্লাসপুরে হদিশ মিলল ভেজাল সরিষার তেলের কারখানায় হানা দিয়ে পুলিশ ও ফুড সেফটি আধিকারিকদের চোখ রীতিমতো ছানা বড়া। ভেতরে ভিন্ন নামি দামি ব্র্যান্ডের টিন থরথরে সাজানো, তাতেই চলছে ভেজাল সরিষার তেল ভরা কাজ। বাংলার বুকে ভেজাল সরিষার তেলের রমরমা কারবারির পর্দাফাঁস। নওদা থানার পুলিশ ও ফুড সেফটি দফতর এদিন যৌথভাবে উল্লাসপুরে তুষারকান্তি সাহার বাড়ি ও তেল কারখানায় অভিযান চালিয়ে 71টি টিনে মোট 1065 লিটার ভেজাল সরিষার তেল, 7টি খালি টিন সহ অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে। তবে অভিযুক্ত তুষারকান্তি সাহা পুলিশের উপস্থিতির আগাম খবর পেয়ে গা ঢাকা দেয়। ভেজাল সরিষার তেলের খবর জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। এ বিষয়ে নওদা থানার এক পুলিশ আধিকারিক বলেন 1075 লিটার ভেজাল সরিষার তেল বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ীর খোঁজ চলছে। মালদার হরিশ্চন্দ্রপুরের 1 নম্বর ব্লকের কলমপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের খিচুড়ি ও সবজিতে মরা শুয়োপোকা পাওয়ার ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। শনিবার এই ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের প্রতিবাদে তারা বিক্ষোভ শুরু করলে অঙ্গনওয়াড়ি কর্মী দীপ্তি ভট্টাচার্য ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ। পরে সুপারভাইজার রুমি মণ্ডল এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভকারী গ্রামবাসী সিদ্ধার্থ মণ্ডল ও প্রকাশ মণ্ডল অভিযোগ করেন শিশু ও প্রসূতিদের জন্য তৈরি খাবারে শুয়োপোকা পাওয়া গেছে, যা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের চরম উদাসীনতার ফল। সুপারভাইজার রুমি মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করে জানান রান্নার সময় অসাবধানতা বশত শুয়োপোকা মিশে গিয়েছিল এবং এ বিষয়ে ব্লক প্রশাসনকে জানানো হয়েছে। গ্রামবাসীরা অভিযুক্ত কর্মীর বরখাস্তের দাবি জানিয়েছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতির রেশ কাটতে না কাটতেই এবার সরকারি বই পাচারের অভিযোগে তোলপাড় পূর্ব বর্ধমান জেলা। অভিযোগ সদর উত্তর চক্রের স্কুল পরিদর্শক সোমেন কুণ্ডুর দপ্তর থেকে ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দকৃত স্কুল পাঠ্য বই গত 12 এপ্রিল ও 30 এপ্রিল 2টি ট্রাকে করে অন্যত্র পাচার করা হয়েছে। অভিযোগকারীদের দাবি এসব বই বিক্রি করে দেওয়া হয়েছে, যার ফলে স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই সরবরাহ করা যাচ্ছে না। শিক্ষা দফতরে জমা পড়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে নিয়ম অনুযায়ী শিক্ষক শিক্ষিকাদেরও বই দেওয়া যাচ্ছে না। এই গুরুতর অভিযোগ প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসেছে শিক্ষা দফতর। জেলা শিক্ষা দফতর দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে। প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য জানিয়েছেন অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে অভিযুক্ত স্কুল পরিদর্শক সোমেন কুণ্ডু এই অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে, যেখানে বিজেপি এই ঘটনাকে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে আখ্যা দিয়েছে, যদিও তৃণমূল কংগ্রেস তা অস্বীকার করে তদন্তের ফলাফলের অপেক্ষা করার কথা বলেছে। বাংলায় অনুপ্রবেশ নিয়ে চর্চা শুরু করেছে বিজেপি। ঘটনা নতুন নয়। পদ্ম শিবিরের থেকে অভিযোগ করা হচ্ছে 17 লক্ষ রোহিঙ্গা বাস করছে পশ্চিমবঙ্গে। 21 মঞ্চ থেকে বিজেপির এই অভিযোগের পাল্টা সুর চড়িয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রোহিঙ্গা ইস্যুতে মেয়র ফিরহাদ হাকিমও জানালে এগুলো কমিউনাল প্রচার, নোংরা রাজনীতি। শুক্রবার ফিরহাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান কোথাও রোহিঙ্গা নেই, একটাও রোহিঙ্গার নাম দেখাতে পারবে না। এগুলো কমিউনাল প্রচার, নোংরা রাজনীতি। এখানে কোথায় রোহিঙ্গা আছে? যা আছে বার্মাতে অর্থাৎ মায়ানমারে। 21 মঞ্চ থেকে মমতা আরো বলেন বিজেপির এক নেতা বলছে বাংলায় নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছে। সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? ইউএন বলছে 10 লক্ষ রোহিঙ্গা আছে। কোথায় পেলেন 17 লক্ষ? একই সুরে ফিরহাদ বলেন রোহিঙ্গা দিয়ে আমরা ভোট করব নাকি? বাংলার মানুষ ভোট দেবে, সেই ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় 3 বার জিতেছে, এবার 4 বার জিতবে। নাক চ্যাপটা হলেই রোহিঙ্গা হয় নাকি? পাল্টা শুভেন্দুকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন এসআইআর হোক, ফিরহাদের এলাকা থেকে রোহিঙ্গা বের করে দেব। তৃণমূল প্রথম থেকেই বলে আসছে বারবার অনুপ্রবেশের দায় বাংলা সরকারের উপর চাপানোর চেষ্টা করছে বিজেপি। বলছে যদি অনুপ্রবেশ হয়েই থাকে তবে সেটা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে থাকা বিএসএফ এর ব্যর্থতার জন্য। সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছে বিএসএফ, যারা কেন্দ্রীয় সরকারের অধীন। তাহলে সেখান থেকে যদি কেউ অনুপ্রবেশ করে তাহলে তার দায় কিভাবে রাজ্য সরকারের হয়?
সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর লোভ দেখিয়ে পাচারের চেষ্টা, এমনই অভিযোগ উঠল মুর্শিদাবাদের ফরাক্কায়। পাচারের আগেই 5 নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে 4 যুবককে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ 24শে জুলাই সকালে ফরাক্কার নয়নসুখ পঞ্চায়েত এলাকার 5 নাবালিকা বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। পরিবারের পক্ষ থেকে ফারাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় রাতে। অভিযোগ পেয়েই তৎপর হয় ফারাক্কা থানার পুলিশ। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে শুক্রবার অর্থাৎ 25শে জুলাই ভোরে বীরভূম সংলগ্ন জাতীয় সড়ক থেকে 5 নাবালিকাকে উদ্ধার করা হয়। অভিযোগের ভিত্তিতে ফারাক্কা থানার পুলিশ শামশেরগঞ্জ থানা এলাকায় হানা দিয়ে 4 যুবককে গ্রেফতার করে। ধৃতদের নাম হাবিবুর রহমান, বয়স 31 বছর, রাজিবুল শেখ, বয়স 20 বছর, সলেমান শেখ, বয়স 22 বছর ও জাফর শরীফ, বয়স 26 বছর। জানা গিয়েছে, জাফর একজন গাড়ির চালক। 4 জনেই শামশেরগঞ্জ এলাকার বাসিন্দা। এদিন ধৃতদের আদালতে পেশ করা হয়। পরিবার সূত্রে খবর, ওই 5 নাবালিকা বৃহস্পতিবার সকালে টিউশনে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু রাতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়ে যান। এরপর বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। নাবালিকাদের পরিবারের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর নাম করে ফাঁদে ফেলে পাচারের চেষ্টা করা হচ্ছিল। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ভোটার তালিকা সংশোধনের প্রাথমিক প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন। নদিয়া, 2 পরগনা ও মুর্শিদাবাদের শতাধিক ব্লকের বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে নজরুল মঞ্চে। কমিশনের তরফে জানানো হয়েছে, এটা রুটিন ট্রেনিং। ভোটের আগে বিএলওদের প্রশিক্ষণ দেওয়াই নিয়ম। তবে ওয়াকিবহাল মহলের মতে এটা আসলে নিবিড় সংশোধনের প্রস্তুতি। কারণ এবছর নতুন নিয়মে চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে ভোটের কাজ করা যাবে না, তাই অনেক নতুন বিএলও নিয়োগ হয়েছে। তাই প্রয়োজন পড়েছে অতিরিক্ত প্রশিক্ষণের। কিন্তু শুধু প্রশিক্ষণেই থেমে থাকেনি কমিশন। বৃহস্পতিবার রাজ্য সরকারকে পাঠানো এক নির্দেশিকায় বিএলও এবং সুপারভাইজারদের বেতন বৃদ্ধির কথা জানিয়েছে কমিশন। 2015 সালে নির্ধারিত ভাতা সংশোধন করে বিএলওদের জন্য বার্ষিক 12,000 এবং তত্ত্বাবধায়কদের 18,000 বরাদ্দের কথা বলা হয়েছে। সঙ্গে বিশেষ কোনো অভিযানের জন্য অতিরিক্ত 2,000 ইন্টেনসিভের নির্দেশও এসেছে। এখানেই তৈরি হয়েছে নতুন প্রশ্ন, এই অভিযান কিসে? কেনই বা ভোটের 9 থেকে 10 মাস আগেই এত প্রস্তুতি? এই সময় উঠে আসছে বিহারের এসআইআর প্রসঙ্গ। বাংলায়ও কি সেই পথেই হাঁটছে নির্বাচন কমিশন? ভোটার তালিকার পিছনে বিশেষ সারসংক্ষেপ সংশোধন বা এসএসআর এর নামে বড় মাপের পরিশোধনের প্রস্তুতি? কোনো সরকারি ঘোষণা না থাকলেও পদক্ষেপ দেখে তেমনটাই মনে করছে শাসক দল। সেই আশঙ্কায় সুপ্রিমো কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল। এই সম্ভাব্য বিশেষ অভিযানে বিজেপির ইন্ধন দেখছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের অভিযোগ, কমিশন ভোটমুখী সব রাজ্যে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। বাংলাতেও সেটা চেষ্টা করবে, কিন্তু এখানে কাজটা সহজ হবে না। কারণ প্রতিটি বুথে তৃণমূলের সংগঠন মজবুত। বৈধ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ আছে দলের। বিজেপির মদতে কোনো ষড়যন্ত্র হলে বুথে বুথে প্রতিরোধ হবে। তৃণমূলের কড়া বার্তা, বুথে বুথে দাঁড়িয়ে রোখা হবে কেন্দ্রীয় ষড়যন্ত্র। আর তাতেই স্পষ্ট, 2026-এর ভোটের আগে তালিকার ছাঁটাই নিয়ে শুরু হয়েছে গোপন লড়াই। ফের পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া কাণ্ডের ছায়া। প্রায় একই রকম একটি ঘটনা ঘটল পিছাবনিতে। স্কুলের এক ছাত্রীকে কটকদের মিথ্যা অপবাদের অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হলো 9ম শ্রেণীর এক ছাত্র। সুইসাইড নোটে সে লেখে, বাবা আমি ভুল করিনি, ওই মেয়েটাকে আমি চিনি না। 15 বছর বয়সে মৃত ছাত্রের বাড়ি কাঁথির পিছাবনিতে। মৃত্যুর আগে সে লিখে যায় সে নির্দোষ এবং যে ছাত্রীকে নিয়ে তাকে কটুক্তি শুনতে হয়েছে তাকে সে চিনত না। জানা গিয়েছে, ওই ছাত্রীর বিরুদ্ধে 8ম শ্রেণীর এক ছাত্রীকে কটূক্তির অভিযোগ ওঠে। এরপর পিছাবনি বাজারে কয়েকজন লোক তাকে আটকে মারধরের সঙ্গে অপমান করে বলে অভিযোগ। যখন এই ঘটনাটি ঘটে তখন সেখানে উপস্থিত ছিলেন ওই ছাত্রের বাবা মাও। তাকে যারা নিগ্রহ করেছিল তাদের কাছে ওই ছাত্র বারবার নিজেকে নির্দোষ বলে কাকুতি মিনতি করে ছেড়ে দিতে বললেও অভিযুক্তরা তাকে রেহাই দেয়নি বলে অভিযোগ। বাড়ি ফিরে বাবা মার কাছেও সে জানায় সে নির্দোষ। শেষ পর্যন্ত পরদিন গলায় দড়ি দেওয়া তার ঝুলন্ত দেহ ঘর থেকে উদ্ধার হয়। ঘটনার পর ভেঙে পড়ে মৃত ছাত্রের পরিবার। তাদের অভিযোগ, ওই ছাত্রীর বাবার মদতেই তাদের ছেলেকে এই ধরনের নির্যাতনের ঘটনা ঘটেছে। ছাত্রের বাবার দাবি, যখন তার ছেলেকে নিগ্রহ করা হচ্ছিল তখন ছাত্রীর বাবা নিজেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। যদিও অভিযুক্তের দাবি তিনি ঘটনার সময় সেখানে ছিলেন না। আপাতত পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। এই বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস জানান, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃতের পরিবারের তরফে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় রেলওয়ের বিরাট সাফল্য, উন্নয়নের পথে আরও এক ধাপ এগোলো রেল। সফলভাবে পরীক্ষা হয়ে গেল দেশে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের কোচের। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে ট্রেনটি পরীক্ষা করা হয়। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তার ভিডিও।
চেন্নাইয়ের একটি কোচ ফ্যাক্টরিতেই তৈরি হচ্ছে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন। 1200 হর্স পাওয়ারের ক্ষমতা সম্পন্ন হবে এই হাইড্রোজেন ট্রেন। বিশ্বের খুব কম সংখ্যক দেশেই হাইড্রোজেন পাওয়ার্ড ট্রেন রয়েছে, তার মধ্যে অন্যতম হতে চলেছে ভারত। সফলভাবে প্রথম হাইড্রোজেন পাওয়ার্ড কোচ পরীক্ষার পরই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির তরফে জানানো হয়েছে, চলতি বছরের আগস্ট মাসের শেষ ভাগের মধ্যেই হাইড্রোজেন ট্রেনের চাকা ট্র্যাকে করাবে। চেন্নাইয়ের ভিরিভাক্কামেই ট্রেনের ট্রায়াল রান হবে আর কিছুদিনের মধ্যে। নন এসি এই ট্রেনের বিশেষত্বই হলো এটি পেট্রোল বা ডিজেলে চলবে না, ছুটবে হাইড্রোজেন জ্বালানিতে, যা সম্পূর্ণ পরিবেশ বান্ধব। মাঝে 8টি কোচ থাকবে এবং দুই প্রান্তে 2টি ইঞ্জিন থাকবে। নর্থার্ন রেলওয়ের অধীনে জিএন্দ সোনিপত রুটে এই ট্রেন প্রথম চলার কথা। চালু হলে ঘন্টা 110 কিলোমিটার বেগে ছুটবে এই ট্রেন, অর্থাৎ লোকাল ট্রেনের দূরত্বেও এক্সপ্রেস ট্রেনের গতিতে ছুটবে এই ট্রেন। 2023 সালেই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় জানিয়েছিলেন যে ভারতীয় রেলওয়ে মোট 35টি হাইড্রোজেন ট্রেন চালানো হবে। প্রতিটি ট্রেনের খরচ 80 কোটি টাকা করে পড়বে। গোটা পরিকাঠামো এবং ট্রেনের খরচ মিলিয়ে আনুমানিক 70,000 কোটি টাকা খরচ হবে। রাজ্যে ফের খুন তৃণমূল কর্মী। মারধরের জেরে শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে তৃণমূল কর্মীর। খুনের অভিযোগ বিজেপির দিকে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়, তদন্তে পুলিশ। নিহত তৃণমূল কর্মীর নাম পতিত পাল, বয়স 43 বছর। তিনি রেজিনগর থানার আন্দোলবেড়িয়া কলোনি এলাকার বাসিন্দা। 21শে জুলাই পতিত পাল টোটো চালিয়ে বাড়ি ফেরার সময় কয়েকজন দুষ্কৃতী তাকে মাঠে তুলে নিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। শাবল লাঠি দিয়ে মেরে হাত পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর। পরিবারের দাবি, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই বিজেপি কর্মীরা পতিতের উপর আক্রোশ পুষে রেখেছিল। ভোট পরবর্তী হিংসার ঘটনায় থানায় অভিযোগ করেছিলেন পতিত। সেই মামলায় জড়িয়ে পড়েন স্থানীয় এক যুবক। সম্প্রতি ওই যুবক একটি চাকরি পান, কিন্তু পুলিশ ভেরিফিকেশনে আটকে যায় পুরনো মামলার জন্য। সেই মামলা তুলে নিতে পতিতকে চাপ দিচ্ছিল অভিযুক্তরা। অভিযোগ, মামলা তুলে না নেওয়াতেই তার উপর আক্রমণ চালানো হয়। নিহতের ভাই পরিতোষ পালের অভিযোগ, বিজেপির লোকজন আমার দাদাকে মেরেছে। পুরনো একটি মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল বিজেপির লোকজন। 21শে জুলাই দাদা টোটো চালিয়ে যাচ্ছিল, সেই সময় আগ্নেয়াস্ত্র দেখিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে। শাবল দিয়ে লাঠি দিয়ে ব্যাপক মারধর করে হাত পা কোমর ভেঙে দেয় বিজেপির কয়েকজন দুষ্কৃতী। এলাকার লোকজন দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা তড়িঘড়ি দাদাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। শুক্রবার রাতে হাসপাতালে মারা যান। অভিযুক্তদের কঠোর শাস্তি চাই। আপনাদের ভালোবাসা ও ভরসায় আমরা পৌঁছে দিচ্ছি সঠিক ও বিশ্বাসযোগ্য খবর। আজকের মতো এখানেই শেষ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার বর্তমান নিউজ টিভির পরবর্তী বুলেটিনে।